চানখারপুল হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনাল ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। রেকর্ড হচ্ছে ২০তম সাক্ষীর জবানবন্দি। নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। জাতীয় বিষয়ে ঐক্যমত থাকলে দেশ এগিয়ে যাবে বলছে জামায়াত। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। মূল প্রভাব পড়বে ভারতে। দেশ জুড়ে ৩ দিনের ভারী বৃষ্টির পূর্বাভাস। এবং মালয়েশিয়ার ৪৭তম আসিয়ান সম্মেলন শুরু। ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ডের কম্বোডিয়ায় শান্তি চুক্তি সই। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। জুলাই বিপ্লবে রাজধানীর চানখারপুলে ৬ জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য গ্রহণের ১২তম দিনে আজ মামলার ২০ নম্বর সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ চলছে। এর আগে গত ১৬ অক্টোবর দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে গুম খুনের মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউর আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা রহমান। মেজবা, ট্রাইব্যুনালের কার্যতালিকায় আজ কি কি বিষয় আছে আমাদেরকে জানান। ট্রাইব্যুনালে আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আজকে ট্রাইব্যুনালে মোট ৩টি বিষয় ছিল, যেখানে গুম খুনের মামলায় এবং গুম করে নির্যাতনের অভিযোগে যে ১১ জন অভিযুক্ত ছিল, তার সেখানে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে কিন্তু আজ সকালেই ট্রাইব্যুনালে আনা হয়েছে। এবং এই মামলায় কিন্তু আরও বাকি যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, তারা কিন্তু পলাতক রয়েছেন। আমরা দেখেছি আজকে ঠিক ১২টার পরেই ট্রাইব্যুনাল ১-এর বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন এই কাজটি শুরু হয়, যেখানে একটু যে বিষয়গুলো একটু জানিয়ে রাখতে চাই, সেখানে শেখ হাসিনা, জিয়াউল আহসান সহ যে ১১ জন অভিযুক্ত ছিল এই মামলায়, তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য আগামী ১১ই ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রপক্ষকে সময় দিয়েছে ট্রাইব্যুনাল। এবং অর্থাৎ ১১ ডিসেম্বরের মধ্যেই রাষ্ট্রপক্ষকে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। যদিও এই মামলায় শেখ হাসিনা সহ তার উপদেষ্টা তারেক সিদ্দিকী কিন্তু পলাতক রয়েছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতেছি যে অন্য আরেক মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা শচীন মৌলিককে কিন্তু আজকে ট্রাইব্যুনালে আনা হয়েছিল। আমি তো আপনাকে জানিয়ে রাখি, গত বছর ছাত্র আন্দোলনের সময় অর্থাৎ ২০২৪-এ যে গণঅভ্যুত্থান হয়, সেখানে ৪ আগস্টে তেজগাঁও থানাধীন ফার্মগেট, কারওয়ানবাজার সহ আশেপাশে যে জায়গা রয়েছে, সেই জায়গায় কিন্তু এই পুলিশ কর্মকর্তা শচীন মৌলিক তিনি কিন্তু ছাত্রদের উপর মরণাস্ত্র ব্যবহার করেন বলে এই অভিযোগে তাকে আটক করা হয়েছিল। এবং একই সঙ্গে আরেকটি বিষয় আজকে ট্রাইব্যুনালে ছিল, সেটি হচ্ছে গুমের ২ মামলায় যে অভিযুক্ত ১৩ সেনা কর্মকর্তা ছিলেন এবং কিছুদিন আগে তাদেরকে ট্রাইব্যুনালে হাজিরও করা হয়েছিল। সেই সেনা কর্মকর্তাদের পরবর্তী হাজিরের তারিখ ছিল আগামী ২০ নভেম্বর। সেই তারিখটি যেন পিছানো হয়, সেই জন্যই রাষ্ট্রপক্ষ থেকে একটি আবেদন জানানো হয়েছে, সেটি আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এবং আগামী ২৩ ডিসেম্বর সেনা কর্মকর্তাদেরকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ পরবর্তী শুনানির সেই শুনানির তারিখ দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সবশেষ। মেজবা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ছিলাম। এখনো নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকী। অর্থবহ নির্বাচন করতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের নবনির্বাচিত নেতাদের নিয়ে ফুলের শ্রদ্ধা শেষে এসব কথা বলেন ফারুক। পাঠ্য বইয়েও স্বৈরাচার দলীয়করণ করেছিল অভিযোগ করে সৃজনশীল প্রকাশনাকে জনগণ ও গণতন্ত্রের পক্ষে লিখতে সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
দেশে যে একটা অর্থবহ নির্বাচনের প্রফেসর মোহাম্মদ ইউনূস আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, সেটাকে সফলতার জন্য আপনাদেরও করণীয় আছে। সেই করণীয়টা হলো আপনারাও গ্রামে গঞ্জে মানুষকে বলতে হবে যে স্বৈরাচার পালিয়েছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার একটা হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতীয় বিষয়ে সবার ঐক্যমত থাকলে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে দেয়া শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ভারতের মাটিতে বসে আওয়ামী লীগ ফেরানোর চক্রান্ত হচ্ছে। এটা হলে ফ্যাসিবাদ ব্যবস্থার পুনরুত্থান ঘটবে। অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ অন্যান্য রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। নির্বাচনী জোট করলেও নিজস্ব প্রতীকেই ভোটে অংশ নিতে হবে বলে গণপ্রতিনিধিত্ব আদেশের এই সংশোধনীর সঙ্গে একমত নয় বিএনপি। পূর্বের অবস্থা বহাল রাখতে বিএনপির পক্ষ থেকে সিইসি এম নাসির উদ্দিনকে চিঠি দেওয়া হচ্ছে। সকালে কমিশন ভবনের সিইসির সঙ্গে বৈঠকে এমন দাবি জানায় বিএনপির একটি প্রতিনিধি দল। তারা বলছে, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেই এই সংশোধনের প্রস্তাব ছিল না। জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সময় দলগুলোর প্রতীক পছন্দের অধিকারে থাকা উচিত বলেও মনে করেন এই বিএনপির নেতারা। জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে, এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এই সংশোধনীর সাথে বিএনপি একমত নয় এবং এই সংশোধনী থেকে সরে এসে আরপিওর 20 অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার অনুরোধ জানিয়ে বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক পত্র দিয়েছে। দর্শক, এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম.আর. আসাদ। আসাদ, নির্বাচন কমিশনের বৈঠক নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। কিছুক্ষণ আগেই বিএনপির একটি প্রতিনিধি দল এসেছিলেন এবং জবিউল্লাহ ইসলাম, উনি বিএনপি চেয়ারপারসনের প্রধান উপদেষ্টা একজন, এবং তিনি প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তারা আসলে মূলত যে বিষয়টি জানিয়েছেন যে আপনি জানেন গত 2-1 দিন আগেই আরপিওর যে সংশোধনী সেটা কিন্তু আইন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত করা হয়েছে। উপদেষ্টারা সেখানে সম্মতি জানিয়েছেন এবং সেখানে একটি ধারা রয়েছে, যেখানে রয়েছে যে যদি জোটবদ্ধ হয়ে কোনো বেশ কয়েকটি দল যদি একসঙ্গে নির্বাচন করে, সেক্ষেত্রে আসলে যে দলগুলো থাকবে তারা নিজেদের প্রতীকে আসলে নির্বাচন করতে হবে। তো বিএনপির পক্ষ থেকে আজকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটা চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠিতে তারা জানিয়েছেন যে এই ধরনের পদক্ষেপ নেওয়া হলে ছোট ছোট দলগুলো যেগুলো আসলে বড় দলগুলোর সঙ্গে জোট করতে চায় বা আগ্রহ দেখায়, সেখানে কিন্তু ভাটা পড়বে। এই বিষয়টি তারা জানিয়েছেন এবং তারা ইতিমধ্যে বিষয়টি জানিয়েছেন যে উপদেষ্টা পর্যায়েও তারা এই বিষয়ে চিঠি দিয়েছেন। এবং আরপিও সংশোধনী হওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আপত্তি কিংবা সম্মতি বা তাদের সমর্থন আসলে তারা জানাচ্ছেন। তারই একটি ধারাবাহিকতার অংশ ছিল আজকের সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক। আপনি জানেন যে আরপিও সংশোধনীতে যেটি চূড়ান্ত করা হয়েছে, সেখানে পলাতক যাদের নামে মামলা হবে তারা যদি পলাতক অবস্থায় থাকেন তারা কিন্তু নির্বাচনে এবার আর প্রার্থী হতে পারছেন না। এছাড়া যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত ছিল সেটি হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সংজ্ঞা, সেখানের মধ্যে সেনাবাহিনীকেও কিন্তু যুক্ত করা হয়েছে। এছাড়া আরও অনেক ধরনের যে সংশোধনীগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো কিন্তু মূলত একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই করা হচ্ছে এবং নির্বাচন কমিশনও কিন্তু বারবার এই সংশোধনীগুলোর বিষয়ে জোর দিচ্ছিল, কারণ যত দ্রুত এই আরপিও সংশোধনীটা একদম চূড়ান্ত অনুমোদন পাবে তত দ্রুতই কিন্তু নির্বাচন কমিশনও তার নির্বাচনের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি সেটিও কিন্তু আসলে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো আজকে বিকেল 3:30টায় নির্বাচন কমিশনের একটি অ্যাসেসমেন্ট মিটিং রয়েছে, সেখানে সচিব থাকবেন বলে আমরা জেনেছি, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব সেখানে উপস্থিত থাকবেন বলে আমরা জেনেছি। পরবর্তী তথ্য জানলে আমরা আপনাকে আরও তথ্য জানাতে পারবো। আসাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা নির্বাচন কমিশনারের বৈঠকে ছিলাম, সেখান থেকে আমাদের সর্বশেষ সবকিছু জানালেন আসাদ।
দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। গভীর নিম্নচাপটি আগামীকাল সাইক্লোনের রূপ নিতে পারে, তখন এর নাম হবে মন্থা। এটি মঙ্গলবার তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ভারতের উড়িষ্যা উপকূল দিয়ে স্থলভাগে চলে আসবে। নিম্নচাপটির কেন্দ্রের বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। এটি 7 কিলোমিটার বেগে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে, তবে এটি বাংলাদেশের দিকে না আসলেও এর প্রভাবে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার দেশে হালকা থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকল সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে গতকাল যে নিম্নচাপটা ছিল, এটা আজকে গভীর নিম্নচাপ হয়েছে। এটা আরো ইন্টেন্সিফাই হয়ে আগামীকাল হয়তো আপনার সাইক্লোন রূপ নেবে, এরপর পরশুদিন সিভিয়ার সাইক্লোন রূপ নেবে। তারপর এটা 28 তারিখের দিকে এটা উড়িষ্যা উপকূল থেকে অতিক্রম করার সম্ভাবনাই বেশি। তবে যেটা যে এর প্রভাব ডাইরেক্ট বাংলাদেশে আসবে না, তবে যেটা হবে 28 তারিখে এটা স্থলভাগ অতিক্রম করার পরে এটা গ্র্যাজুয়ালি দুর্বল হয়ে যাবে। মাইলিশ সুরক্ষার 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে মধ্যরাতে, তাই জেলেরা জাল নিয়ে ছুটে যাচ্ছেন সাগর নদীতে। বঙ্গোপসাগরের মোহনা, বলেশ্বর ও বিষখালী নদীতে মাছ শিকার করে ভোরের আলো ফোটার আগেই তারা ইলিশ নিয়ে হাজির হন বরগুনার পাথরঘাটা বিএফডিসির পাইকারি বাজারে। স্বল্পতার কারণে চড়া দামে মাছ বিক্রি হচ্ছে ইলিশ। সুমন মোল্লার প্রতিবেদনে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর সকাল থেকে প্রতিটি ছোট ট্রলারে 20 থেকে 30 কেজি ইলিশ নিয়ে উপকূলে ফিরে আসছেন জেলেরা। নিষেধাজ্ঞার পরবর্তী প্রথম দিনেই ইলিশের দাম কয়েক গুণ বেড়ে গেছে। বাজারে 1 মণ জাটকা ইলিশ বিক্রি হচ্ছে 30 থেকে 32 হাজার টাকায়। 500 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 70 হাজার টাকা মণ, আর 1 কেজি ওজনের ওপর প্রতি মণ ইলিশ বিক্রি হচ্ছে 1,20,000 টাকা দরে, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। মৎস্যজীবীরা জানান, গভীর সমুদ্রের মাছ উপকূলে আসতে আরো 2 থেকে 3 দিন সময় লাগবে। তারপরে মাছের দাম কমার সম্ভাবনা রয়েছে। জাটকা বেশি আজকের 32-33, আর 500 গ্রাম মাছ চলে 70-75, আর কেজির উপরে এটা চলে 1 লাখ টাকার উপরে। কিছু দাঁড়িয়ে রাত 12টার পরে গেছি, যাই ওই অল্প অল্প মাছ পাইছে, ওইলে 800 টাকা কেজি পড়তে আছে। যারা গেছে আর মাছ পাইবে, মাছ আছে সাগরে। মাছের যে পরিমাণ দাম, এত দামে মাছ আসলে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার যারা আছে তাদের আসলে কেনা সম্ভব না। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা ইলিশ কিনতে পাথরঘাটা আসলেও পর্যাপ্ত মাছ না পেয়ে অনেকে হতাশ হয়ে ফিরে গেছেন। তবে দীর্ঘদিন পর সাগরে জাল ফেলে জেলেদের মুখে দেখা গেছে আনন্দের ঝলক। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এ বিষয়ে আরও জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, নিষেধাজ্ঞা শেষে জেলেদের মধ্যে কেমন উৎসাহ দেখতে পাচ্ছেন আপনি? বলছিলেন যে আসলে যে 22 দিনের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা শেষে কিন্তু গত মধ্যরাত থেকে কিন্তু ইলিশ শিকারে নেমেছে সামুদ্রিক যে জেলেরা এবং নদীর যে জেলেরা, তারা কিন্তু নেমে গিয়েছেন। আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি যে নদীগুলো রয়েছে, পায়রা, বলেশ্বর এবং বিষখালী, এই নদীগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে জেলেরা কিন্তু মাছ শিকার করতে নেমেছে এবং তারা খুব আনন্দ এবং উচ্ছ্বাসের সহিতই কিন্তু মাছ শিকার করেছে। কিন্তু তারা একটি বিষয় জানিয়েছে, আচ্ছা আপনাকে জানিয়ে রাখি, যে তারা গত রাতে যখন নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে তারা জাল ফেলেছে, তারা যেটি জানিয়েছে যে আসলে যে কাঙ্ক্ষিত যে ইলিশ পাওয়ার কথা সেটি কিন্তু তারা পাচ্ছে না, এবং যে ইলিশ পাচ্ছে সেটি কিন্তু আকারে খুবই ছোট, এবং তারা যেটি জানিয়েছে যে কেজি যে ইলিশ, সেই ইলিশ কিন্তু তারা পাচ্ছেই না, একদম আকারে ছোট ইলিশগুলো পাচ্ছে। এবং জেলের আরেকটি বিষয় জানিয়েছে, যে বলছে যে আসলে মা ইলিশ ডিম ছাড়ার পরে গভীর সমুদ্রে আবার চলে গিয়েছে, এজন্যই মূলত তারা ইলিশ পাচ্ছে না। এবং আপনাকে যদি আরেকটু বিষয় বলি, যে ইলিশের বাজার ঘুরে আমি দেখেছি, সকাল থেকে এখানে দেখেছি যে বরগুনা বাজারে আমি দেখেছি যে 350 গ্রাম থেকে 400 গ্রামের যে ইলিশ রয়েছে, সেই ইলিশ কিন্তু 700 থেকে 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং আপনাকে যদি বলি যে 700 গ্রাম থেকে 800 গ্রামের যে ইলিশ, সেটি দেখেছি যে বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা, এবং 1 কেজি এবং 1 কেজির উপরে যে ইলিশ রয়েছে, সেই ইলিশ কিন্তু
বিক্রি হচ্ছে আপনার 2200 থেকে 2500 টাকা। এবং ব্যবসায়িকরা আমাদেরকে যেটি জানিয়েছে যে আসলে সমুদ্রের জেলেদের যে মাছ শিকার সেটি কিন্তু বাজারে আসতে আরো 3 থেকে 4 দিন সময় লাগবে। এজন্যই কিন্তু এই ইলিশের দাম বৃদ্ধি রয়েছে এবং ব্যবসায়িকরা আশা করছেন যে কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে ঘাটে ফিরবেন জেলেরা। তো আচ্ছা, এই ছিল সবশেষ বরগুনা থেকে। সাগর, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সাগর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শুরু হয়েছে আসিয়ান সম্মেলন। এতে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উপস্থিতিতেই সই হয়েছে থাইল্যান্ড কম্বোডিয়ার শান্তি চুক্তি। অন্তত 30টি দেশের শীর্ষ নেতা ও প্রতিনিধি দল অংশ নিচ্ছেন এবারের সম্মেলনে। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক, চীনের খনিজ সম্পদ রপ্তানি সীমিতকরণ, মিয়ানমারের গৃহযুদ্ধ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বেড়ে চলা সাইবার প্রতারণা এবারের আসিয়ান সম্মেলনের মূল এজেন্ডা বলে জানা গেছে। ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। President Donald Trump has arrived in Malaysia. মালয়েশিয়ায় পা রেখে এশিয়া সফর শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ান থেকে নামার পর তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ট্রাম্পের সফরের প্রথম কর্মসূচিতে রয়েছে থাইল্যান্ড কম্বোডিয়ার মতো শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেয়া। গেল জুলাইয়ে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্তে সংঘর্ষ শুরু হয়। এতে অসংখ্য হতাহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হন। পরে মালয়েশিয়া, চীন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 5 দিন পর যুদ্ধবিরতি হয়। আসিয়ান হল দক্ষিণ পূর্ব এশিয়ার 11 দেশের আঞ্চলিক জোট। এর সদস্য দেশ হল ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং সদ্যযুক্ত হওয়া পূর্ব তিমুর। মূল আসিয়ান ও পূর্ব এশিয়া সম্মেলনের পাশাপাশি গুরুত্বপূর্ণ দেশগুলোর নেতাদের সঙ্গে আলাদা বৈঠক অনুষ্ঠিত হবে। এবারে সম্মেলনে আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নীতি, চীনের বিরল খনিজ রপ্তানি সীমিতকরণ, মিয়ানমারের গৃহযুদ্ধ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় দ্রুত বেড়ে চলা সাইবার প্রতারণা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চলতি বছরের এপ্রিলে লিবারেশন ডে ট্যারিফস নামে নতুন শুল্ক নীতি চালু করেন, যার ফলে আসিয়ানভুক্ত দেশগুলোর উপর 10 থেকে 40% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়। এই বৈঠকগুলো থেকে ভবিষ্যৎ আঞ্চলিক বাণিজ্য, নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের দিক নির্দেশনা নির্ধারিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবারের আসিয়ান সম্মেলনে আরও অংশ নিচ্ছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস, জাপানের নতুন প্রধানমন্ত্রী সানাই তাকাইচি, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার ল্যাকসন। রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নিচ্ছেন ভার্চুয়ালি। এছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাও কুয়ালালামপুরে উপস্থিত থাকবেন। বিশ্বব্যাংক, IMF, ILO এবং ফিফার প্রতিনিধিরাও কিছু বৈঠকে অংশ নেবেন বলে জানিয়েছে মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা। আসিয়ান সম্মেলন উপলক্ষে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো কুয়ালালামপুর শহর। কয়েক হাজার পুলিশ মোতায়েন সহ শহরের কেন্দ্রীয় এলাকায় সব যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়। প্রতিটি রাস্তায় নিরাপত্তা কর্মীর পাশাপাশি আকাশে টহল দিচ্ছে হেলিকপ্টার। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। পাবনা সদর উপজেলার রাঙ্গাবাড়িতে ট্রাক চাপায় 2 স্কুল শিক্ষার্থী সহ 3 ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এরপর থেকে ঢাকা পাবনা মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে। এতে আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। মাধবপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্যান চালক সহ 3 জন নিহত ও 2 জনের চায়ের দোকানে থাকা ব্যক্তি আহত হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার সহ ট্রাক জব্দ করা হয়েছে। এই ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান আছে। সংস্কারের অভাবে লালমনিরহাটের বুড়িমারি মহাসড়কটির বেহাল। বুড়িমারি স্থলবন্দরের আমদানি রপ্তানি পণ্য পরিবহন সহ 5 উপজেলার যোগাযোগকারী এই মহাসড়ক জুড়ে খানাখন্দে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘ এই সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা সহ ধুলায় অতিষ্ঠ চলাচলকারীরা। সড়ক মেরামতের পদক্ষেপের কথা বলেন সড়ক ও জনপথ বিভাগ। সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
লালমনিরহাটের বুড়িমারি মহাসড়কটি একদিকে জেলার ৫ উপজেলার প্রধান যোগাযোগকারী সড়ক, অন্যদিকে বুড়িমারি স্থল বন্দরের আমদানি রপ্তানি পণ্য পরিবহন হয়। অথচ খানাখন্দে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে মহাসড়কটি। তাতে সড়ক দুর্ঘটনার পাশাপাশি প্রায়ই পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। এছাড়া ধুলায় অতিষ্ঠ চলাচলকারীরা। সব মিলিয়ে বর্তমানে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে মহাসড়কটি। ধুলে একের মনে করেন বাড়িঘর একের শেষ, একের গাছপালা তামান শেষ, মনে করেন বিছনাপাতি তামান একের, মনে করেন খাবার দিয়ে খাবো তাও মনে করেন সে বাড়ার জন্য খাইতে পারিনি। এই রাস্তাটা অনেক ঝুঁকিপূর্ণ রাস্তা, মানে ক্রসিং করতে খুব সমস্যা হয়। রাস্তা তো ভাঙ্গা আছে, এটা তো মূল সমস্যা আছেই। প্রতিদিন কম বেশি অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে, রাস্তায় চলাফেরা করা খুব কঠিন। এখন রাস্তা অতি দ্রুত মেরামত করার জন্য অনুরোধ করা হলো। মহাসড়কটির ভোটমারি এলাকার প্রায় ১ কিলোমিটার অংশ কাজ অসমাপ্ত রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই অংশ দিয়ে যানবাহন চলাচলের সময় চরম দুর্ভোগ পোহাতে হয়। তা রাস্তার এরকম সমস্যার কারণে আমাদের প্রতিদিন চলতে অসুবিধা হয়। যেমন পাতির সেট ভাঙে, হ্যাঙ্গার ভাঙে, গাড়ি পাল্টি খায়। আমার এলাকাবাসী অনেক কষ্টে থাকি, মানে দূর দূরান্ত লোকও অনেক ভোগান্তি পাই, যানজটে অস্ত থাকি। মানুষের এমন দুর্ভোগের কথা স্বীকার করে সড়ক ও জনপদ বিভাগ বলছে, অনেক চিঠি চালাচালির পর অবশেষে কাজ করতে রাজি হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। মেরামত করা হবে ভাঙাচোরা অংশ। ঠিকাদার শেষ পর্যন্ত আসতেছিল না, আমরা সর্বশেষ চিঠি দিয়ে তাদেরকে লাইসেন্স বাতিল করার পর্যন্ত এবং জরিমানা, লিকুইড ড্যামেজ এই সব চিঠিপত্র দেওয়ার পরে এবং তারা পাথর এবং বালি নিয়ে এসে আবার বেস্ট টাইপ 1 রিপেয়ার করতেছে। দ্রুত লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক মেরামত করে নিরবিচ্ছিন্ন যান চলাচলের উপযোগী করার দাবি লালমনিরহাটবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। কানাডার উপর আরও 10% শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড রিগানকে নিয়ে বিতর্কিত বিজ্ঞাপন প্রচারের জেরে এই ঘোষণা দেন তিনি। পাশাপাশি তার ভাষণ ব্যবহার এবং সম্পাদনার জন্য কোনো অনুমতিও নেওয়া হয়নি বলেও জানানো হয়। বিজ্ঞাপনটি দ্রুত সরিয়ে ফেলার কথা থাকলেও শনিবার রাতে সেটি আবারও প্রচার করা হয়। এই আচরণের জন্য কানাডার উপর আরও 10% ট্যারিফ বৃদ্ধি করা হয়। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচ শুরু হবে রাত 9:15টায়। সর্বশেষ গেল বছরের অক্টোবরে একই মাঠে বার্সার মুখোমুখি হয় রিয়াল। এই ম্যাচে কাতালানদের হারিয়ে লস ব্ল্যাঙ্কোসরা এবার লা লিগায় শীর্ষস্থান ধরে রাখায় পাশাপাশি তাই প্রতিশোধের লড়াই আলোনসোর শীর্ষদের। রাজু আলমউদ্দিনের রিপোর্টে বিস্তারিত। বার্সেলোনা রিয়াল মাদ্রিদের দ্বৈরথ 100 বছরের পুরনো। স্প্যানিশের পাশাপাশি ইউরোপিয়ান ফুটবলের ধ্রুপদী লড়াই মানা হয় দু দলের ম্যাচকে। এদের প্রথম দেখা 1902 সালে কোপা দেল রের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে রিয়ালকে 3-1 গোলে হারায় বার্সা। যদিও চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হার ছাড়া সব মিলিয়ে 12 ম্যাচে 11টিতে জয় পেয়েছে তারা। দলে নেই ইনজুরির সমস্যা, চোট কাটিয়ে ফিরছে কিলিয়ান এমবাপ্পে। এদিকে পয়েন্ট টেবিলের পাশাপাশি কিছুটা চাপ থেকেই এই ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা। অনুশীলনে আবারও চোট পাওয়ায় এই ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রাফিনহা। অসুস্থতা কাটিয়ে অনুশীলনে ফেরা ফ্ল্যাঙ্ক ডিকে দেখা যেতে পারে প্রথম একাদশে। মুখোমুখি লড়াইয়ে সর্বশেষ 5 দেখায় সবকটিতে জয় পেয়েছে বার্সেলোনা। লা লিগার এই ম্যাচে জয় পেলেই রিয়ালকে হটিয়ে আবারও শীর্ষস্থান দখল করতে পারে কাতালান ক্লাবটি। বিপরীতে লিগে 9 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। বার্সাকে হারাতে পারলেই ব্যবধান বাড়িয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করবে রিয়াল। এবার দেখার অপেক্ষা ইয়ামাল এমবাপ্পের দ্বৈরথের শেষ হাসি কে হাসে। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চানখারপুল হত্যাকাণ্ডের মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে 8 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। রেকর্ড হচ্ছে 20 জন সাক্ষীর জবানবন্দি।
নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির, জাতীয় বিষয়ে ঐক্যমত থাকলে দেশ এগিয়ে যাবে বলছে জামায়াত। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা, মূল প্রভাব পড়বে ভারতে, দেশ জুড়ে 3 দিনের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এবং মালয়েশিয়ার 47তম আসিয়ান সম্মেলন শুরু, ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড কম্বোডিয়ার শান্তি চুক্তি সই। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।